গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ৩ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। কানাডায় G7 সম্মেলনে আন্তর্জাতিক বিশ্বের তীব্র প্রতিবাদ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কঠোর সতর্কবার্তা, নেতানিয়াহুর কপালে চিন্তার ভার। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যায় প্রেসিডেন্ট নেতানিয়াহু, তার প্রতিরক্ষা মন্ত্রী এবং IDF প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তুরস্কের। ইন্টারপোলের কাছে নেতানিয়াহুকে গ্রেফতারের চূড়ান্ত ঘোষণাপত্র দাখিল, মার্কিন প্রেসিডেন্টের মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমা বিশ্বকে চমক দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল রাশিয়া। পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ আর পুতিনের মুখে বিজয়ের হাসি। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত 12, আহত অন্তত 36 জন। সহিংসতায় ভারতের ইন্ধনের অভিযোগ শাহবাজ শরীফের। দুই দেশের মধ্যে বাড়ছে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। এছাড়াও আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। মাত্র কয়েক ঘন্টার ভঙ্গুর যুদ্ধবিরতি শেষে আবারও রক্তাক্ত হল গাজা উপত্যকা। আন্তর্জাতিক আহ্বান ও চলমান শান্তি আলোচনাকে উপেক্ষা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF আজ ভোরে দক্ষিণ গাজার রাফা ক্রসিং এর নিকটবর্তী একটি শরণার্থী শিবিরে অতর্কিত হামলা চালিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানা গেছে, এই হামলায় এখনো পর্যন্ত 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে একজন নারী এবং একজন শিশু রয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোরের আলো ফোটার আগেই ইসরায়েলি ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে স্থলবাহিনী এলাকাটি ঘিরে ফেলে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে দাবি করেছে, তারা নির্দিষ্ট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে হামাসের একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়েছে। বিবৃতিতে বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সকল সতর্কতা অবলম্বনের কথা বলা হলেও বাস্তব চিত্র ছিল একেবারেই ভিন্ন। এদিকে গাজায় এই নতুন করে শুরু হওয়া বর্বরতার খবর যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তখন কানাডায় চলছিল বিশ্বের 7টি উন্নত দেশের জোট G7 এর শীর্ষ সম্মেলন। সম্মেলনের মূল আলোচ্য বিষয় বৈশ্বিক অর্থনীতি ও জলবায়ু পরিবর্তন হলেও গাজার পরিস্থিতি আলোচনার কেন্দ্রে চলে আসে। সম্মেলনে উপস্থিত ফরাসি প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর এবং ইটালির প্রধানমন্ত্রী এই হামলাকে অগ্রহণযোগ্য এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। কানাডার প্রধানমন্ত্রী আয়োজক হিসেবে এই সংবাদ সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের উপর এই ক্রমাগত হামলা অবশ্যই বন্ধ হতে হবে। আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং অবিলম্বে টেকসই যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক বিশ্বের এই তীব্র প্রতিবাদ সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অবস্থানে অনড়। তিনি এক পাল্টা বিবৃতিতে জানিয়েছে, আত্মরক্ষার স্বার্থে এবং হামাসকে নির্মূল করার লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। বিশ্লেষকরা বলছেন, G7 এর নিন্দা প্রস্তাব ইসরায়েলের উপর নৈতিক চাপ সৃষ্টি করলেও যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন ছাড়া এই সংঘাত থামানো প্রায় অসম্ভব। গাজার আকাশে বাতাসে এখন বারুদের গন্ধ আর নিরীহ মানুষের আর্তনাদ, যা বিশ্ব বিবেকের দরজায় কড়া নাড়ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলায় এবার সরাসরি এবং অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ এক জরুরি সংবাদ সম্মেলনে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইসরায়েলকে সরাসরি হুমকি দেন। তার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ফিলিস্তিনিদের রক্ত বৃথা যেতে পারে না। জায়নবাদী শাসক গোষ্ঠী তাদের এই বর্বরতা, এই শিশু হত্যার জন্য চরম মূল্য দিতে প্রস্তুত থাকুন। তিনি আরো বলেন, মুসলিম বিশ্ব এখন থেকে আর চুপ করে বসে থাকবে না। ইরানের এই সরাসরি হুমকিতে ইসরায়েলের নিরাপত্তা মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর প্রশাসন বর্তমানে বহুমুখী চাপে রয়েছে। একদিকে গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, অন্যদিকে G7 এর মতো আন্তর্জাতিক মঞ্চ থেকে আসা নিন্দা এবং ইরানের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি, সব মিলিয়ে নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ গভীর হওয়াই স্বাভাবিক। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তা বলেন, খামেনির এই হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটি একটি সরাসরি যুদ্ধের ঘোষণা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান যদি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে অথবা হিজবুল্লাহ যদি উত্তর সীমান্ত থেকে পুরোদমে হামলা শুরু করে, তবে এই যুদ্ধ আর গাজা সীমান্ত থাকবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দেবে। গাজা ইস্যুতে অত্যন্ত নজিরবিহীন এবং নাটকীয় পদক্ষেপটি এসেছে তুরস্কের কাছ থেকে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার গাজায় হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার প্রতিরক্ষা মন্ত্রী এবং IDF প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আজ সকালে আঙ্কারায় একটি উচ্চ আদালতে এই পরোয়ানা জারি করা হয়। তুরস্কের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই পরোয়ানা কার্যকর করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে একটি রেড নোটিশ জারির আবেদন করেছে। তুরস্কের
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা গাজার কসাইদের বিশ্ব আদালতে বিচারের মুখোমুখি করতে যা যা করা দরকার তা সবই করব। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তারা নেতানিয়াহু ও তার দুই অভিযুক্তকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণাদি সংগ্রহ চূড়ান্ত ঘোষণাপত্র ইন্টারপোলের সদর দপ্তরে দাখিল করেছে। তুরস্কের এই পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে, যা কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, আমরা তুরস্কের এই একতরফা আইনি পদক্ষেপকে সমর্থন করি না। মধ্যপ্রাচ্যের উত্তাপের মাঝেই এবার নজর ফেরাতে হচ্ছে পূর্ব ইউরোপে। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া এমন এক পদক্ষেপ নিল যা পশ্চিমা বিশ্বের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। পশ্চিমা বিশ্বকে সম্পূর্ণ চমকে দিয়ে রাশিয়া আজ তাদের সর্বাধুনিক আন্তঃদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM উন্মোচন করেছেন। মস্কোর কাছে একটি গোপন সামরিক ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়, যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং এটি হাইপারসোনিক গতিতে ছুটতে পারে। ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত ভাষণে পশ্চিমাদের প্রতি তার স্বভাবসুলভ ভঙ্গিতে হুঙ্কার দেন। পুতিন বলেন, যারা রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টা করে তাদের জন্য এটি একটি সমোপযোগী জবাব। রাশিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো ছাড় দেব না। ভাষণের সময় পুতিনের মুখে ছিল সেই চিরচেনা বিজয়ের হাসি। এ ঘটনায় ওয়াশিংটনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পেন্টাগনে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ন্যাটোর মহাসচিব এই পদক্ষেপকে দায়িত্ব জ্ঞানহীন এবং উস্কানিমূলক বলে অভিভূত করেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা বিশ্বের ক্রমাগত অস্ত্র সরবরাহের প্রতিক্রিয়ায় রাশিয়া এই নতুন শক্তি প্রদর্শন করল। এটি স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করল। আমাদের সবশেষ সংবাদটি এসেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে। সেখানে একটি রক্তক্ষয়ী হামলার পর রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। আজ সকালে পাকিস্তানের খাইবার প্রদেশে একটি ব্যস্ত বাজারে একটি আত্মঘাতী বোমা হামলা ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে এসে পুলিশের চেকপোস্টের কাছে নিজেকে বিস্ফোরণ ঘটায়। এই হামলায় এখনো পর্যন্ত 12 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 3 জন পুলিশ সদস্য রয়েছে। আহত হয়েছে অন্তত 36 জন। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী, বিশেষ করে তেহরিকে তালিবান পাকিস্তান, এই হামলার দায় স্বীকার করেনি। এই হামলার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিস্ফোরক মন্তব্য করে এই পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছেন। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই হামলার জন্য সরাসরি প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করে আসছে। শাহবাজ শরীফ অভিযোগ করে বলেন, পাকিস্তানের যে সহিংসতা, যে অস্থিতিশীলতা, এর পিছনে ভারতের ইন্ধন রয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তানের শত্রুদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শাহবাজ শরীফের এই অভিযোগকে ভিত্তিহীন, দুর্ভাগ্যজনক এবং পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার অপচেষ্টা বলে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছেন। সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় মদদ দেওয়ার নীতি থেকে পাকিস্তানকে সরে আসা উচিত। এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে আজকের ভিডিওর শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একটিবার। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় 3 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক।